অন্যের সন্তানকে পেটে নিয়ে বউ সেজে বিয়ের আসরে ঘুরে বেড়াতে লজ্জা লাগলো না তোমার? তোমার বাচ্চাকে আমি কিছুতেই আমার পরিচয় দেব না। আমি এই বিয়ে মানি না। ট্যাক্সি, ট্যাক্সি! দরকারের সময় একটা ট্যাক্সিও পাওয়া যায় না। যেমন স্লিম ফিগার তেমনই সুন্দরী, বোল্ড, কনফিডেন্ট, এমন চার্মিং লেডি এই শহরে আমি আগে কখনো দেখিনি। হ্যালো ম্যাডাম, যদি কিছু না মনে করেন তাহলে আমার গাড়িতে আপনাকে লিফট দিতে পারি? ট্যাক্সি! সদ্য 18 পেরোনো অহনা বিয়ের পরদিন সকালে হঠাৎ জানতে পারে সে প্রেগনেন্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের আকার দেখে হতবাক অহনা। অথচ বিয়ের রাতেই তার স্বামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট সৌম্য চ্যাটার্জি তাকে ছেড়ে বিশেষ কাজে লন্ডনে চলে যায়। এদিকে তার মোটা চেহারার কারণে কখনো কোনো পুরুষ আকৃষ্ট হয়নি তার প্রতি। স্কুল কলেজে কোনো ছেলে বন্ধুও ছিল না অহনার। তাহলে কিভাবে গর্ভবতী হলো অহনা? একটা ট্যাক্সি এসে অহনার কাছে দাঁড়াতেই সে তাড়াতাড়ি তার ছোট্ট মেয়ে তৃষাকে ট্যাক্সিতে বসিয়ে রওনা হলো। কিভাবে বদলে গেল অহনার রূপ? ভারী চেহারার অহনা রাতারাতি স্লিম হয়ে গেল। তবে কি অহনা নাকি অন্য কেউ? কোন সুন্দরী মেয়ের রূপে আকৃষ্ট হলো সৌম্য? আচমকা গর্ভধারণ করার পরে কি ঘটল অহনার জীবনে? সদ্য বিবাহিতা অহনা কিভাবে তার প্রেগন্যান্সির কথা জানাবে শ্বশুর বাড়িতে? নিজের বাবার কাছেই বা কি জবাব দেবে অহনা? আরে তোর মতো মেয়েকে কেউ বিয়ে করতে চাইতো না। নেহাত আমার স্ট্যাটাস দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ঘরের বউ হিসাবে মেনে নিতে রাজি হয়েছিল। তুই তো আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার শপথ নিয়ে বসে আছিস। কাল সদ্য তোর বিয়ে আর আজ সকালেই তুই প্রেগনেন্ট হয়ে গেলি। তুই সেন্সে আছিস তো না? আর সৌম্য তো কাল রাতে মানে বিয়ের দিনেই লন্ডন চলে গেল। তুই কি তাহলে বিয়ের আগে দেখা করেছিলি সৌম্যর সঙ্গে? বাবা, আমার কাল প্রথমবার সৌম্যর সঙ্গে দেখা হয়েছে। আর ছোঁয়া তো দূরের কথা, কাল আমার দিকে তাকিয়েও দেখেনি সৌম্য। সৌম্য আর তার পরিবারের লোকজনেরা যখন তোর এই খবরটা জানতে পারবে তখন কি উত্তর দেব তাদের? আমি সত্যিই কোনো অন্যায় করিনি বাবা। আমি জানি না কবে কি করে আমার সঙ্গে এমনটা ঘটলো। রমেশবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের সম্মান বাঁচাতে তাড়াতাড়ি অহনাকে সঙ্গে নিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলেন। সেখানে অহনা ডাক্তারের কাছ থেকে জানতে পারল যে সে সত্যিই মা হতে চলেছে। দেখুন মিস্টার ব্যানার্জি, অহনা সত্যিই মা হতে চলেছে। ওর কনসিভ করার 4 মাস হয়ে গেছে। এই বিষয়ে আমার কিছু করার নেই। আমি খুবই দুঃখিত। ছি ছি, 4 মাস আগের থেকে এসব নোংরামো চলছে। সত্যি করে বল, অনেক কষ্টে আমরা এক বিপদ থেকে রক্ষা পেয়েছি। বাবা, আমার কথাটা শোনো। গত 4 মাসে আমি একদিনও বাড়ির বাইরে বেরোইনি। গুড মর্নিং মাই সন। তুমি একদম চিন্তা করো না, আমি অহনার কনসিভ করার ব্যাপারে সব জানি। এই সন্তান সৌম্যর পিতৃ পরিচয়েই বড় হবে, সেই দায়িত্ব আমার। আমি কোনো অবস্থাতেই সৌম্য আর অহনার ডিভোর্স হতে দেব না। সৌম্যর দাদু সেই সময় অহনার বাবাকে বললেন তিনি যেন অহনার ডেলিভারি না হওয়া পর্যন্ত অহনাকে তার বাড়িতেই রাখেন, যাতে তার প্রেগন্যান্সির খবরটাও গোপন রাখা যায়। আর এই কটা মাস সৌম্যও কলকাতায় থাকছে না, কাজেই তার কাছ থেকেও পুরো বিষয়টা লুকিয়ে রাখা যাবে। সৌম্যর দাদুর পরামর্শ অনুযায়ী অহনার বাবাও তাই করেন। এদিকে রমেশবাবু কিছুতেই বুঝতে পারলেন না সৌম্যর দাদুর কাছে কিভাবে অহনার প্রেগন্যান্সির খবরটা পৌঁছলো, আর কেনই বা উনি অন্যের বাচ্চাকে নিজের নাতির পরিচয় বড় করতে চাইছেন। এসব ভাবতে ভাবতেই তার মাথায় এলো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার কথা। সব ফুটেজ দেখে তিনি অবাক হয়ে গেলেন। অহনা তাকে সব সত্যি কথাই বলেছিল। তিনি বুঝলেন, তার মানে অহনা সব সত্যি কথাই বলেছিল। গত 5 মাসে সে একদিনও বাড়ির বাইরে পা রাখেনি, আর বাইরে থেকে কোনো ছেলেও বাড়িতে আসেনি। রমেশবাবুর কাছে অহনার প্রেগন্যান্সির বিষয়টা যেন ক্রমশই এক গভীর রহস্য হয়ে উঠল। অহনা তার প্রেগন্যান্সির সময় দম বন্ধ করে দিন কাটাচ্ছিল। সকলের সঙ্গে কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিল। সে তার নিজের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটার সঙ্গে আপন মনে কথা বলতো। একদিন বিকেলে অহনা গাছে জল দিতে দিতে দেখলো তার বাড়ির প্রধান ফটক থেকে একটা স্পোর্টস বাইক এসে ঢুকলো। অহনা সেই বাইকের ওপর বসে থাকা মানুষটিকে দেখে তার হার্টবিট যেন প্রবল গতিতে বেড়ে গেল।
সে দেখলো বাইক থেকে নেমে আসা ছেলেটি আর কেউ নয়, তার স্বামী সৌম্য চ্যাটার্জি। তোমার তো 5 মাস বাদে আসার কথা ছিল, তাই না? নির্লজ্জতার সীমাও তুমি ছাড়িয়ে গেছো দেখছি। নিজে চোর হয়ে উল্টে পুলিশকেই প্রশ্ন করছো। ছি! অহনাকে গর্ভবতী অবস্থায় দেখে রাগে দুঃখে ঠোঁট দুটো চেপে রইল সৌম্য। নিজের স্বামীর এই উগ্রতা দেখে আর নিজেকে সামলাতে পারছে না অহনা। মনের জোরে তার আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা অবধি নেই। নিজের ভার যেন সে নিজেই আর বহন করতে পারছে না। এমন সময় তার বাবা রমেশবাবুর গাড়ি তাদের বাগানে এসে দাঁড়ালো। আরে সৌম্য, তুমি চলে এসেছো? আজ এমন হঠাৎ ফোন করে জানালে। পুরো 4 মাস পরে এই বাড়িতে পা দিলাম, জামাইকে এইভাবে আপ্যায়ন করবেন? বাহ, তবে 4 মাসের মধ্যে এখানে অনেক কিছুই বদলে গেছে দেখছি। এসো সৌম্য, আমরা বরং ভেতরে গিয়ে কথা বলি। দেখো সৌম্য, তুমি যদি এখন অহনাকে ডিভোর্স দিতে চাও, আমি কিছু মনে করব না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আপনি বুঝতে পেরে কিছু লাভ হবে আমার? আমার দাদুকে কে বোঝাবে বলুন? কে জানে আমায় কোন জন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে। বিয়ের মণ্ডপ থেকে আমি কেন সেদিন পালিয়ে গেছিলাম জানেন? কারণ এর সঙ্গে আমি এক মুহূর্তের জন্য থাকতে চাইনি। দেখো কেমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে এখানে। অন্য কারোর বাচ্চা নিজের পেটে নিয়ে বিয়ে করতে বসেছিল। কি মনে হয় তোমার সৌম্য চ্যাটার্জি এই বাচ্চাকে নিজের নাম দেবে? সৌম্য, ওর আসলে শরীরটা ভালো নেই। তুমি ওর কথায় অত গুরুত্ব দিও। আমি তোমায় কথা দিচ্ছি, অহনার সন্তান জন্মানোর পরেই আমি তাকে অহনার কাছ থেকে সরিয়ে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেব। অহনা দেখলো তার পাশে দুটি সুন্দর ফুটফুটে ফুলের মতো শিশু শুয়ে আছে। এরা সেই যমজ সন্তান যাদের জন্ম দিয়েছিল অহনা, এক ছেলে এক মেয়ে। অহনা তার সন্তানদের দেখে তার সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গেল। কি হয়েছে অহনা? কে ফোন করেছিল? বাবা ফোন করেছিল। জানো মাসি, আমাকে ইমিডিয়েট একবার কলকাতায় যেতে হবে। সে কি হঠাৎ কেন রে? কিছু হয়েছে নাকি? জানি না গো, বাবা বলল খুব জরুরি দরকার, সেখানে গেলেই জানতে পারবো। কলকাতার নাম শোনা মাত্রই অহনার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ সেই শহর জুড়েই রয়েছে তার অতীতের কিছু খারাপ অভিজ্ঞতার স্মৃতি। আর সে কখনোই চায় না তার সেসব পুরনো স্মৃতির সম্মুখীন হোক তার 6 বছরের মেয়ে তৃষা। তবে আজ অহনা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে তার যাবতীয় ভয়ের সম্মুখীন হবে, লড়াই করবে। নতুন অহনা আর আগের মতো ভয় পায় না, এবার ভয় দেখায়। এসব ভেবে সে নিজেকে ক্রমাগত উৎসাহিত করতে শুরু করে। এভাবে আর কতদিনই বা অতীত থেকে পালিয়ে পালিয়ে বাঁচবো আমি? এখন এটাই আমার কাছে একটা সুবর্ণ সুযোগ, 6 বছর আগের সেই অসমাপ্ত কাজটি শেষ করার। আমাকে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করতেই হবে। এই ভেবে অহনা তার লাগেজ গুছিয়ে তার ছোট্ট মেয়ে তৃষাকে নিয়ে ফ্লাইটে উঠল। ফ্লাইট থেকে নামতে না নামতেই তার ফোন বেজে উঠল। হ্যাঁ অহনা, সৌম্য তোমাকে নিতে আসছে। ও এয়ারপোর্টে গিয়েছে, ওর সঙ্গে তুমি সোজা বাড়ি চলে এসো। সৌম্য আমাকে নিতে আসছে কেন? এখানে এসে তোমাকে দুটো পেপারে সই করতে হবে, একটা ডিভোর্স পেপার আর একটা। থাক, আগে তুমি এসো, তারপর বল। যে লোকটা 6 বছরে একবারের জন্য ফোন মেসেজ কিছুই করেনি, সে কেন আবার হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে চায়? কি এমন কথা আছে তোমার যা ফোনে বলা যায় না? আচ্ছা তুমি আগে বাড়িতে এসো, পরে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কথাটা শুনে অহনা নানা রকম ভাবতে শুরু করে। সৌম্য নামটা যেন তাকে আবার আতঙ্কিত করতে থাকে। তার পুরনো ভয় তাকে আবার ঘিরে ধরে, মনে প্রশ্নেরা ভিড় করছে। সৌম্য আমাকে নিতে আসছে, হঠাৎ করে আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে কেন আসছে? যে লোকটা 6 বছরে একবারের জন্য ফোন মেসেজ কিছুই করেনি, সে কেন আবার হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে চায়? আর বাবা সেটা অ্যালাউ করছে কেন?
বাবার আমার সঙ্গে কি এমন দরকারি কথা আছে যা ফোনে বলা যায় না? এইসব কথাই চিন্তা করতে করতে অহনা এয়ারপোর্টের গেটের দিকে এগিয়ে চলে। রমেশবাবু ঠিক যেমনটা বলেছিলেন, সৌম্য সত্যি এয়ারপোর্টের বাইরের গেটে দাঁড়িয়ে অহনার জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ করেই সৌম্যর চোখ এয়ারপোর্টের গেটের দিকে পড়ল, আর কিছু একটা দেখে তার চোখ দুটো সেখানেই আটকে গেল। দরজা দিয়ে একটা মেয়েকে বেরোতে দেখে সে এমনভাবে তার দিকে তাকিয়ে থাকলো যেন আজকের আগে সে কখনো কোনো সুন্দরী মেয়ের চোখেই দেখেনি। এত সুন্দরী মেয়ে তো এই শহরে আমি আগে কখনো দেখিনি। এই সুন্দরী মেয়েটি যে আসলে সৌম্য স্ত্রী অহনা। সৌম্য এত কাছ থেকে দেখেও তার স্ত্রী অহনাকে চিনতে পারে না। অহনাকে এমন স্লিম ফিগারে দেখার কথা সে বোধহয় কল্পনাও করতে পারবে না। হ্যালো মিস গর্জিয়াস, আপনি ফার্স্ট টাইম কলকাতা এলেন তাই না? আপনার মতন এমন সুন্দরী মেয়ে কলকাতায় এলে আমার নজরে পড়বে না, এটা তো হতেই পারে না। কোথায় যাবেন আপনি? ট্যাক্সি, ট্যাক্সি। আরে আরে শুনুন না। হ্যালো ম্যাডাম, আমি সৌম্য। আপনার ট্যাক্সি লাগবে কেন? আমি আপনাকে যেখানে বলবেন সেখানেই গাড়ি করে নামিয়ে দিতে পারি। আলে বাবালে, এই লিটল প্রিন্সেসটা কে? ট্যাক্সি। আচ্ছা সরি, এটা আপনার ছোট বোন তাই না? আরে প্লিজ আমাকে আপনার নামটা তো বলে যান। বাই দ্য ওয়ে, কলকাতায় আপনার যদি কিছু প্রয়োজন হয় তবে একটাই নাম মনে রাখবেন, সৌম্য চ্যাটার্জি। এখানে যে কোনো জায়গায় আমার নাম বলুন, সে আপনাকে আমার বাড়িতে পৌঁছে দেবে। নামটা অ্যাটলিস্ট বলে গেলে ভালো হতো না? অহনা কোনো উত্তর দেয় না। ট্যাক্সি চলতে শুরু করে। এদিকে সৌম্য তখনও অহনার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই অহনা তার বাড়িতে পৌঁছে গেল। আরে তুই চলে এলি? সৌম্য কোথায়? এবার বলো জরুরি কাজটা কি? আমাকে ডেকেছো কেন? রমেশবাবু ইতস্তত করে তাকে বলল, ওই যে তোকে দুটো কাগজে সই করতে হবে, আর কি। কোন কাগজে? দেখ অহনা, তুই আর সৌম্য গত 6 বছর ধরে আলাদা থাকছিস। তুই তোর জীবনে সুখী এবং এখন সেও তার জীবনে এগিয়ে যেতে চায়। তাই তোদের দুজনের ডিভোর্স নেওয়াই ভালো। তোকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। আমি একেবারে রেডি আছি। কোথায় সই করতে হবে বলো? যাই হোক, সৌম্যর দাদু তো ডিভোর্সের এগেনস্টে ছিলেন, তিনি কিভাবে হঠাৎ করে রাজি হলেন? তুই বোধহয় ঠিক মতো শুনতে পাস। আমি তোকে বলছিলাম যে তোকে দুটি কাগজে সই করতে হবে। একটি হলো ডিভোর্স পেপার এবং অন্যটি সৌম্যর দাদু যা চান সেই অনুসারে আরেকটি কাগজ তৈরি করা হয়েছে। এই বলে অহনার বাবা আরেকটা ডকুমেন্ট তার দিকে ঠেলে দিল। অহনা সেই ডকুমেন্টের পাতাগুলো পড়তে শুরু করলো। তখন সে রীতিমতো চমকে গেল, আর সে রেগে গিয়ে বলল, একজন বাবা হিসেবে তুমি কেমন করে নিজের মেয়েকে এইসব কাগজপত্রে সই করতে বলছো? সৌম্যর দাদু এই জঘন্য শর্তটা দিলেন আর তুমিও মেনে নিলে। এখন আমি বেশ বুঝতে পারছি ওর দাদু কেমন করে আমার প্রেগন্যান্সির কথা জেনেছিলেন, আর কেন তিনি সেদিন হঠাৎ করে আমার সন্তানদের পিতৃ পরিচয় সৌম্যর নামে রাখতে চেয়েছিলেন। এত কিছুর পরেও কি শর্ত রাখলেন সৌম্যর দাদু? কি এমন লেখা ছিল সেই কাগজে? কেন অহনার অবৈধ সন্তানকে সৌম্যর পরিচয় দিতে চাইছিলেন সৌম্যর দাদু? সব মিলিয়ে অহনার গর্ভধারণের রহস্যটাই বা কি? জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট FM এবং শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।